আচ্ছা, এই রকম কি অন্নপূর্ণা যোজনার ফর্ম হাতে কলমে আপনারা ফিল আপ করা দেখতে চান? কারণ অনেক মা বোনেরা দিদিরা রয়েছেন যারা ফর্ম ফিল আপটা ঠিকঠাক বুঝতে পারছেন না যে কিভাবে ফিল আপটা করবো। চলুন আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে দেখাই অন্নপূর্ণা যোজনার এই যে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি কি লিখতে হবে এবং সঠিক পদ্ধতি কি রয়েছে। চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমরা প্র্যাকটিক্যালি এক এক করে দেখবো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সঠিক পদ্ধতিতে। তো দেখুন, প্রথমেই কি রয়েছে, পরিবারের প্রধানের নাম। তো আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন সেই প্রধানের নামটা আপনাকে কিন্তু এই জায়গায় লিখতে হবে। মাথায় রাখবেন, আপনি আপনার স্বামীকে প্রদান করতে পারেন, আপনি আপনার শ্বশুরকে প্রদান করতে পারেন। এবার যারা ভাবছেন যে আমাদের তো ফ্যামিলি আলাদা, আমরা আলাদা খাই, এক রান্নাঘরে খাই না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার স্বামীকেই এখানে পরিবারের প্রধান করতে পারেন। কেন বলছি, ভিডিওর শেষে একটা অপশান দেওয়া রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখুন বলা হয়েছে, আচ্ছা পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে পুরুষের নাম, পরিবারের প্রধান ধরুন কোনো মহিলা, তো সেক্ষেত্রে সেই মহিলার নামও কিন্তু লিখতে পারেন। ঠিক আছে, পরিবারের যিনি প্রধান হেড যিনি, তার নামটা লিখবেন। এবার দেখুন বলা হয়েছে জন্ম তারিখ, তো এই জায়গায় জন্ম তারিখটা, দিন মাস বছর এখানে লিখে দেবেন। আপনি চাইলে যে ডান দিক বা বাঁ দিক যে ফাঁকা জায়গা রয়েছে এখানেও লিখতে পারেন, এখানে লিখলেও সমস্যা নেই, মোটামুটি বুঝতে পারাটাই বড় ব্যাপার। এবার দেখুন বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, তো তিনি পুরুষ যদি হয় পুরুষে টিক করবেন, মহিলা হলে মহিলাতে টিক করবেন, অন্যান্য হলে অন্যান্যতে টিক করবেন। হয়ে গেল। এরপরে পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার, তো এই জায়গায় যিনি পরিবারের প্রধান রয়েছেন তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আমি এখানে উদাহরণস্বরূপ বসিয়েছি, ওই জন্য কিছু জায়গায় গুণ করে দিয়েছি। এবারে দেখুন বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এইটা নিয়ে অনেকেই চিন্তা করছেন দাদা এই আইডি নাম্বার কোথায় পাবো, কীভাবে পাবো। দেখুন অনলাইনে পাওয়া যায়, এই নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু যাদের নেই বা যারা দেবেন না ভাবছেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এই যে দেখুন বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবার দেখুন বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে মোট সদস্য সংখ্যা কজন। আমি যেমন এখানে 3 দিয়েছি, তো এক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ ধরুন আমি, আমার স্ত্রী, আমার বাচ্চা, সেই জন্য আমি এখানে 3 দিয়েছি। আপনার ক্ষেত্রে যদি 5 জন হয় তাহলে এখানে 5 লিখবেন। ঠিক আছে। এবার দেখুন ঠিকানা, তো ঠিকানাতে কি বলা হয়েছে, বলা হয়েছে ভিলেজ মানে গ্রাম, তারপরে পোস্ট অফিস, তারপরে আপনার এখানে যে থানাটা, থানার নাম, ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা, পিনকোড, সমস্ত ডিটেলসরা ঠিকানাটা আপনি এখানে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, স্থায়ী যে ঠিকানাটা সেটা কিন্তু লিখে দেবেন। এরপরে দেখুন যোগাযোগ নম্বর, এখানে কি বলা হয়েছে একটু ভালোভাবে দেখুন, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে পরিবারের প্রধানের, সেই নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, সেটাই সব থেকে ভালো হবে। এইবারে দেখুন এর পরের যে অপশানটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভালোভাবে দেখে নিন কি বলা হয়েছে 9 নম্বরে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তো এখানে আধার নম্বর এবং পরিবারের সকল সদস্যের তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। এইবারে ভালোভাবে বুঝে নিন, এই জায়গাটায় অনেকে কি করছেন, যিনি পরিবারের প্রধান বা যিনি অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন তার নাম ঠিকানা ডিটেলস লিখছেন, তো এটা লেখার দরকার নেই। ঠিক আছে, সরকারি আধিকারিকরা লেখার কিন্তু মানে সরকারি ফর্মে লেখার জায়গা দিয়েছে, আপনারা এখানে লিখুন, সমস্যা হবে না। এবার দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান, তো এই জায়গায় পরিবারের প্রধানের নাম লিখে দিলেন। ঠিক আছে, এইবারে কি লেখা রয়েছে এই জায়গাটা পড়ুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এই যে পরিবারের প্রধান ইনি তো পুরুষ, ইনি তো আর অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন না, তো এই যে হ্যাঁ বক্স রয়েছে এখানে টিক করার দরকার নেই। যদি ইনি মহিলা হতেন এবং এনার 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতো, আবেদন করার যোগ্য হতো, আবেদন করছেন, তাহলে হ্যাঁতে টিক করতেন। কিন্তু যেহেতু ইনি পুরুষ, পরিবারের প্রধান, আবেদন করছেন না, সেক্ষেত্রে আবেদন এখানে কিন্তু হ্যাঁ দেওয়ার দরকার নেই। এবার দেখুন সদস্য 1, যে মহিলা, আপনার পরিবারের যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন সেই মহিলার ডিটেলস লিখুন, তার নাম এখানে দেবেন, তার জন্ম তারিখ দেবেন, তিনি মহিলা সেটা লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আচ্ছা লিঙ্গেতে কিন্তু তিনি যে লিঙ্গের হবেন, তো এখানে মহিলা হতে পারেন, অন্যান্য হতে পারেন, তো সেটা লিখবেন। আর এই প্রকল্পটা যেহেতু মহিলাদের জন্য, তো অবশ্যই আশা করবো মহিলা, তো এটা লিখে দেবেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তো এখানে আপনি হাজব্যান্ড ওয়াইফ লিখতে পারেন, শুধু ওয়াইফ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন আধার কার্ডের নাম্বার, তো এই সদস্য 1-এর যে মহিলা এই প্রকল্পে আবেদন করছেন সেই মহিলার কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে হবে। এবার দেখুন এই সদস্য 1-এর পাশাপাশি দেখুন হ্যাঁ চিহ্ন রয়েছে, হ্যাঁ বক্স, এখানে আপনাকে টিক দিতে হবে যেহেতু এই মহিলা আবেদন করছেন। এবার ধরুন আপনার পরিবারে সদস্য নাম্বার 2 রয়েছে, যিনি প্রাপ্তবয়স্ক নন, যার ধরুন 20 বছর 21 বছর বয়স, সেই মেয়েটা ধরুন আবেদন করছেন কিন্তু অন্নপূর্ণায় আবেদন তিনি করতে পারবেন না, তো এখানে ফাঁকা রাখবেন। আর ধরুন আপনার পরিবারে কেউ রয়েছে সে অন্নপূর্ণায় আবেদন করার যোগ্য, তাহলে আপনি এখানে হ্যাঁ বক্সে টিক করবেন, তার নাম টাম দিয়ে যেমনভাবে দেখালাম। ঠিক আছে, এবার চলে আসি পরের পৃষ্ঠায়। তো পরের পৃষ্ঠাটা আপনারা দেখে নিন, এই জায়গায় কিন্তু মোট আপনারা পরিবারের যে সদস্যগুলো রয়েছে মোট 1 2 3 4 করে 5 জনের কিন্তু তথ্য এখানে আপনারা ভরতে পারবেন, এই যে দেখেছেন। এবার 10 নম্বরে চলে আসি, এখানে কি বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট
নগদ অর্থ স্থানান্তরের জন্য আপনার পরিবারের যে সমস্ত সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু আপনারা দেবেন। এখানে দেখুন প্রথমেই HOF মানে পরিবারের প্রধানের ব্যাংক, তো ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। আমি উদাহরণস্বরূপ দিয়েছি, কারণ ডিটেলস তো এইভাবে দেখানো সম্ভব নয়, সেই জন্য উদাহরণস্বরূপ দিয়েছি, কারণ ফেসবুক বলুন ইউটিউব বলুন এদের গাইডলাইন রয়েছে, তো এখানে আমরা যা ইচ্ছা দেখাতে পারি না। তো উদাহরণস্বরূপ এখানে এবারে আপনারা কি করবেন, আপনাদের যে ব্যাংকের নাম সেটা বসাবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, IFSC কোড যেটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। হয়ে গেল। এবার দেখুন সদস্য 1, তো যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করছিলেন ওই মহিলার কিন্তু ডিটেলস দেবেন, ওই মহিলার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপর IFSC কোড এগুলো দেবেন। এছাড়াও অন্যান্য যদি কোনো সদস্য থাকে সেগুলোও কিন্তু আপনারা এই যে সিরিয়াল ওয়াইজ রয়েছে ভরবেন। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। এখানে তেমন কিছু নেই, দেখতে পাচ্ছেন একটা হয়তো পৃষ্ঠাতে একটা করে আপনাকে ফিল আপ করতে হবে, বেশি কিছু নেই কিন্তু, ঠিক আছে। এইবারে দেখুন এখানে কি বলা হয়েছে, 11 নম্বরে ইপিক মানে ভোটার কার্ডের কথা বলা হয়েছে। সকল প্রাপ্তবয়স্ক সদস্য, পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য যারা রয়েছেন তাদের ভোটার তালিকা এবং অংশ নম্বর দিতে হবে। মনে রাখবেন ভোটার কার্ডের জেরক্স জমা করবেন, হ্যাঁ সেলফ অ্যাটেস্টেড করে, মানে এই জেরক্স যে জেরক্সটা দেবেন তাতে সই করে দেবেন। আধার কার্ডের জেরক্স এগুলোও কিন্তু দেবেন। যে সমস্ত ডকুমেন্টের কথা বলছি এখানে উল্লেখ করছি, আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো জেরক্স করে কিন্তু অবশ্যই এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবেন। এবারে পরিবারের যিনি প্রধান তার নাম এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। আচ্ছা এই যে ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উদাহরণস্বরূপ, হ্যাঁ আপনার যে নাম্বারটা হবে সেটা বসাবেন এখানে, ওই জন্য আমরা গুনগুন করে দিয়েছি, ঠিক আছে। এবারে দেখুন বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, এটাও উদাহরণস্বরূপ আমি বসিয়ে দিয়েছি। আপনার যেটা হবে আপনার ভোটার কার্ডে রয়েছে বা ভোটার তালিকায় রয়েছে আপনার পেয়ে যাবেন, সেটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন। সদস্য 1 যিনি আবেদন করছেন যে মহিলা, সেই মহিলার ভোটার কার্ডের এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, তারপর এই যে অংশ নম্বর ক্ষেত্র নম্বর এগুলো কিন্তু এখানে বসিয়ে দেবেন। এইভাবে অন্যান্য সদস্যদের দেবেন। এরপরে দেখুন 12 নম্বরে কি বলা হয়েছে, 12 নম্বরে বলা হয়েছে যে বিভাগে কি বলা হয়েছে, আপনি কোন ক্যাটাগরির, অর্থাৎ আপনি যদি SC হন, ST হন, OBC হন বা আনরিজার্ভ EWS ক্যাটাগরির হন, যেটা হবেন। তো আমরা যেমন এখানে তপশিলি ক্যাটাগরিতে টিক করেছি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই টিক করবেন। আপনি যদি তপশিলি ক্যাটাগরি টিক করেন, মনে রাখবেন আপনার যে শংসাপত্রটা এই যে দেখুন লেখা রয়েছে তার জেরক্সটা আপনি কিন্তু দিয়ে দেবেন এর সঙ্গে, সেলফ অ্যাটেস্টেড করে, মানে এই যে তপশিলি জাতির যে কাস্ট সার্টিফিকেট না সেটার জেরক্স দিয়ে দেবেন। এবারে দেখুন পরেরটায় আমরা চলে আসি। পরেরটাই কি বলা হয়েছে, পরেরটাই বলা হয়েছে যে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, তো যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। তো আমাদের আছে, আমরা হ্যাঁতে টিক করলাম। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তো আমাদের SPHH কার্ড, সেই জন্য আমরা SPHH টিক করেছি, মানে এই ফর্মটা যে মহিলার আর কি আমরা ফিল আপ করছি। তো এক্ষেত্রে আপনার পরিবারে যদি অন্য কোনো কার্ড হয়, অন্তর্দয় অন্ন যোজনা বা PHH, RKSY 1, RKSY 2, আপনার যেটা হবে তাতে টিক করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, যদি তোলেন তাহলে হ্যাঁতে ঠিক করবেন, না তুললে নাতে ঠিক করবেন। এরপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, তো আমি এখানে না করেছি। আপনার যদি 3টের বেশি থাকে তাহলে হ্যাঁ করবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই ম্যাডাম অগ্নিমিত্রা পাল, অর্থাৎ নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু জানিয়েছেন যে শীঘ্রই হয়তো এই অপশানটা উঠে যেতে পারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো আলোচনার পর এই তথ্যটা নাও লাগতে পারে। যাই হোক এই মুহূর্তে যেহেতু ফর্মে রয়েছে আপনি কিন্তু বিবরণ দেবেন। এবারে দেখুন বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, পরিবারের জমি থাকলে কাগজ জমা করবেন জেরক্স। আমি এখানে লিখেছি মানে আপনি কিন্তু লিখবেন না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এবারে কি করবেন, এখানে আপনার ধরুন পরিবারের জমি রয়েছে সামান্য কিছু, সেটা আপনি এখানে টিক করে দেবেন। এবার যে জমির কাগজটা রয়েছে সেই কাগজটা দেবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, তো এখানে আপনি শতকে লিখে দেবেন। এবার দেখুন বলা হয়েছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি মানে মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কারো, তো এক্ষেত্রে আমাদের নেই, আমরা 4 চাকার গাড়ি নেই, সেই জন্য না করেছি। আপনার থাকলে হ্যাঁ দেবেন। আর হ্যাঁ দিলে তখন এখানে দেখুন গাড়ির যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মডেল নাম্বার সেগুলো কিন্তু এই জায়গায় আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবারে দেখুন বলা হয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা যদি থাকে। এবারে এখানে দেখুন পরিবারের যিনি প্রধান, হ্যাঁ প্রথমে আমরা ঠিক করেছি হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। এবার দেখুন পরিবারের যিনি প্রধান তিনি ধরুন মহিলা, তো সেক্ষেত্রে তিনি এইখানে আমরা সরকারিতে ঠিক করেছি, আর স্বাস্থ্যসাথী আছে সেই জন্য স্বাস্থ্যসাথী লিখে দিয়েছি। এবার ধরুন এটা পরিবারের যিনি প্রধান তিনি ধরুন পুরুষ, তার নামে স্বাস্থ্যসাথী কার্ড নেই, পরিবারের মহিলাদের নামে তো বেশি হয়, ধরুন যিনি সদস্য 1-এ আবেদন করছেন সেই মহিলার রয়েছে, তো সেক্ষেত্রে এই সদস্য 1-এ সরকারি এইখানে ঠিক করে দেবেন, আর এই জায়গায় স্বাস্থ্যসাথী লিখে দেবেন। এটা আমরা এখানে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। হয়ে গেল এইটাও। তো খুবই সহজ বিষয়, দেখতে পাচ্ছেন একটা পৃষ্ঠায় হয়তো একটা ফর্ম আপনাকে মানে একটা জায়গা ফিল আপ করতে হবে। যেমন এই জায়গায় দেখুন কি বলা হয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তো এখানে আমাদের কেউ ইনকাম ট্যাক্স দেন না, তো আমরা এখানে না করে দিয়েছি। আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার যদি কেউ ইনকাম ট্যাক্স দেন তাহলে হ্যাঁ করবেন।
তো এটা জাস্ট উদাহরণস্বরূপ, ঠিক আছে? আপনাদেরকে আবারও বলছি, এই যে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে উদাহরণস্বরূপ, ঠিক আছে? এটা কোনো আসল তথ্য নয়। এবার দেখুন বলা হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে, মানে যদি থাকে, হ্যাঁ আছে। এবার কার কার নামে আছে? পরিবারের প্রধানের ধরুন আছে, তার নাম দিলেন পরিবারের প্রধানের, আর সেই সঙ্গে প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলেন। তো এখানেও আমরা উদাহরণস্বরূপ দিয়েছি। আবারও বলছি, ধরুন পরিবারের যিনি প্রধান তার নেই, তাহলে তার লেখার দরকার নেই, সদস্য একের আছে তাহলে সদস্য একের লিখবেন, ঠিক আছে? এইভাবে করবেন। এরপরে দেখুন বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কি বলা হয়েছে, পরিবারের প্রধান তিনি কি কাজ করেন? তো তিনি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কারিগর, শিল্পী বা কৃষক এর মধ্যে রয়েছে। তো এখানে আপনার ক্ষেত্রে এটা যদি হয়, আপনার ক্ষেত্রে ধরুন তিনি পরিযায়ী শ্রমিক, পরিবারের যিনি প্রধান, তো পরিযায়ী শ্রমিকে দেবেন, বা অন্যান্য কাজ করেন তাহলে অন্যান্য দেবেন, এখানে দেখে নেবেন, ঠিক আছে? এবারে আপনাদের পরিবারের যে সদস্য ওয়ানে আপনি যার নাম দিচ্ছেন, সেই সদস্য ওয়ানের যে মহিলা রয়েছেন বা অন্য কোনো সদস্য রয়েছে যাকে সদস্য ওয়ানে রেখেছেন, তো তিনি কি করেন? তো এখানে তিনি বেকার যদি হয় তাহলে বেকারে টিক দেবেন, এই যে আমরা বেকারে টিক দিয়েছি। আপনার ক্ষেত্রে বেকার হলে বেকারে টিক দেবেন। আর যদি তিনি অন্য কোনো জায়গায় কাজ করেন সেটা দেবেন। মনে রাখবেন, যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন সেই মহিলা যদি সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান, এই ধরনের কোনো বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, ঠিক আছে? আচ্ছা, পরের পৃষ্ঠা দেখাচ্ছি। দেখুন এখানে কিচ্ছু করার কিন্তু আপনার দরকার নেই। যদি আপনাদের সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে এগুলো ভরবেন, যেমনটা দেখালাম আগে। এবার দেখুন বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো যেহেতু এই পরিবারের 3 জন সদস্য, সেই জন্য 2 জন শিক্ষিত আর 1 জন বাচ্চা, সেই জন্য অশিক্ষিত জায়গায় কিন্তু এখানে আমরা শূন্য করে দিয়েছি। আর যেহেতু বাচ্চাটা স্কুলে পড়াশোনা করছে, তার বিবরণ আলাদা দিতে হবে, সেটাও আমরা দেখাবো, ঠিক আছে? এবার দেখে নিন যে পরিবারের প্রধান যিনি, তিনি শিক্ষিত এবং গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি লিখে দিতে পারেন। এবং আপনি কিন্তু ধরুন যেটা লিখছেন তার একটা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, এই যে দেখুন বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। ধরুন আপনার রেজাল্ট আছে বা সার্টিফিকেট আছে, সেটা দিয়ে দেবেন। এবার সদস্য এক, ধরুন সদস্য একে আপনি যাকে যোগ করেছেন, যদি ওই মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, তিনি শিক্ষিত কিনা, তিনি শিক্ষিত। তো যেমন ধরুন উনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, তো সেটা দেওয়া রয়েছে। আপনার ক্ষেত্রে অন্যান্য সদস্য থাকলে সেগুলোও আপনারা অ্যাড করবেন। এই যে জায়গা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। এই যে দেখুন জায়গা রয়েছে, তো এখানে বাকিগুলো আপনারা দেবেন। তো এই পরিবারে নেই, সেই জন্য দেওয়া নেই। এবার দেখুন বলা হচ্ছে 5 নম্বরে, যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক মন্ত্রীপদ বা এই যে কোনো ধরুন পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত, এই সমস্ত সংস্থায় আধিকারিক বা কাজ করেন? তো এখানে আমরা না দিয়ে দিয়েছি, যেহেতু নেই। যদি আপনার থাকে তাহলে দিতে হবে, তার সদস্য নাম্বার দিতে হবে, স্বঘোষণাপত্র, এই সমস্ত নথিগুলো দিতে হবে। এবার দেখুন কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? তো আমাদের কোনো সদস্য, ধরুন আমি এই যে ফর্মটা ফিল আপ করছি, তো কোনো সদস্য পেনশনভোগী নয়। যদি পেনশনভোগী হয়, মানে হ্যাঁ হয়, ধরুন আপনার পরিবারে কেউ একজন পেনশন পাচ্ছে, তো সেক্ষেত্রে তার সদস্য নাম্বারটা এখানে দিতে হবে। পেনশনের যে স্লিপটা সেইটা আপনি জেরক্স করে একটা দিয়ে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধন রয়েছে, মানে জিএসটি ফাইল করেছেন? যদি হয়, হ্যাঁ হয়, তাহলে আপনাকে নাম্বার দিতে হবে। আর এই নায়ের ক্ষেত্রে কিছু লেখার প্রয়োজন পড়বে না। এবার দেখুন পরিবারের মোট বাৎসরিক আয়, মানে বার্ষিক যে আয় টাকায়, আমি এখানে উদাহরণস্বরূপ এটা লিখেছি। আপনার ক্ষেত্রে ধরুন 1,20,000 টাকা, বা আপনি 2 লক্ষ টাকা ইনকাম করেন, আপনাদের পরিবারের 2 লক্ষ টাকা ইনকাম, বা তার থেকে, মানে এটা যেটা লিখেছি এর থেকে কম, যেটা হবে সেটা আপনি লিখবেন, ঠিক আছে? এবার দেখুন অন্যান্য পরিচয় নথি, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে ধরুন আপনি সিএতে আবেদন করেছেন তো নাগরিকত্বের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে আবেদন নম্বর সেগুলো কিন্তু আপনি বসাতে পারেন। তো এই আবেদনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ঠিক আছে? সেই জন্য আমরা প্রযোজ্য নয়তে ঠিক করেছি। সদস্য একে কিন্তু তাই, দেখতে পাচ্ছেন। আপনার ক্ষেত্রে যদি হ্যাঁ হয়, তাহলে যে তথ্যগুলো এখানে চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনারা দেবেন। এবারে পরের পেজে চলে এলাম। দেখুন বাকি কিন্তু অন্যান্য সদস্যদের রয়েছে, আর এক্সট্রা কিছু করার নেই। এবারে আপনার পরিবারের এই যে 2 নম্বরে দেখছেন, আপনার পরিবারের কোনো সদস্যদের কি কিষাণ ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই ধরনের কোনো ক্রেডিট কার্ড আছে? যাদের নেই তাদের লেখার দরকার নেই, এই জায়গাটা লিখতে হবে না। যদি থাকে, যার আছে, ধরুন যাকে সদস্য মনে করেছেন তার আছে, তার কিন্তু নাম্বার, আইডি সংখ্যা, কোন তারিখে ইস্যু হয়েছে, সেই সমস্ত, কোন কর্তৃপক্ষের দ্বারা দেওয়া হয়েছে আর কি, কোথা থেকে, সেই সমস্ত বিবরণগুলো কিন্তু এখানে দিতে হবে। একইভাবে সদস্যদের অন্যান্য সদস্যদেরগুলো যদি থাকে লিখতে পারবেন। এবার দেখুন পরের পৃষ্ঠায় চলে এসেছি। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো এক্ষেত্রে যদি আপনি দেখেন প্রযোজ্য নয়, দেখতে পাচ্ছেন এই মহিলার ক্ষেত্রে বা এই পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে আপনি হ্যাঁতে ঠিক করবেন, যদি হয় তাহলে মামলার বিবরণ দেবেন। তো সেই সমস্তগুলো কিন্তু দিতে হবে আপনাকে তথ্য। এবারে একইভাবে সদস্য 1 যাকে যোগ করছেন তার ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ কিনা, প্রযোজ্য নয় কিনা, সেটা কিন্তু আপনি এখানে মেনশন করবেন।
এইবারে দেখুন চ বিভাগে কি রয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি আপনার পরিবারে একটা শিশু থাকে তাহলে সদস্য সংখ্যা 1 দেবেন, যদি দুটো শিশু থাকে 2 দেবেন। এবার দেখুন শিশু সংখ্যা 1, তো এই যেমন এই পরিবারের একটা শিশু, সেই জন্য শিশুর নাম দেওয়া হয়েছে, কোন শ্রেণীতে পড়ে সেটা দেওয়া রয়েছে। বিদ্যালয়ের নামের জায়গায় আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে সেই স্কুলের নামটা লিখবেন, সেটা সরকারি স্কুল হলে সরকারি স্কুলের নাম লিখবেন। এরপরে দেখুন বলা হয়েছে যে বিদ্যালয়ের যে ধরনটা সেটা সরকারি নাকি বেসরকারি, যেটা হবে যদি বেসরকারি হয় বেসরকারি, সরকারি হলে সরকারি, যেটা হবে তাতে কিন্তু টিক করতে হবে। এবার ধরুন অন্যান্যতে দিচ্ছেন, সেটা আবার কোন ধরনের সেটাও কিন্তু এখানে যেমন দেওয়া রয়েছে হোম স্কুলিং বা ওপেন স্কুলিং, সেগুলো কিন্তু আপনাকে মেনশন করতে হবে, দিতে হবে। এই যে যদি এই নিচের দিকে আসেন এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, এই যে দেখুন অন্যান্য জায়গা রয়েছে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে এখানে কিন্তু আর তেমন কিছু ফিল আপ করার নেই। এবার নিচের দিকে শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা, তো এই যে জায়গাটি এটাও কিন্তু ম্যাডাম অগ্নিমিত্রা পাল বলেছেন যে ভবিষ্যতে হয়তো এটা নাও লাগতে পারে, তবে যেহেতু ফর্মে রয়েছে আমরা এখানে টিক করে দেবো। আর যদি আপনার কাছে টিকাকরণের যে সেন্টারের কার্ড মানে কার্ডটা থাকে আর কি, সেটার কিন্তু একটা জেরক্স দিয়ে দেবেন যদি সম্ভব হয়, যদি না থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু যদি থাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেল। এরপরে পরের পৃষ্ঠায় চলে এলাম। পরের পৃষ্ঠায় আমরা কি দেখতে পাচ্ছি, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের যিনি প্রধান তিনি কি পাচ্ছেন, তো না। এবারে দেখুন বলা হয়েছে সদস্য 1, তো সদস্য 1-এ আমরা হ্যাঁতে টিক করেছি, কেন না এর আগে এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। জাস্ট উদাহরণের জন্য এটা দেখাচ্ছি, হ্যাঁ, ভাববেন না যে এটা অরিজিনাল। তো যাই হোক, এই প্রকল্পে এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইনি আগে ধরুন ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছিলেন, সেই জন্য হ্যাঁ করা রয়েছে। আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আপনি এতে নাতে টিক করবেন। এবারে ফর্মে বর্তমানে এই জায়গায় কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকের ক্ষেত্রে এই নতুন ফর্মটাও কিন্তু আসতে পারে এই জায়গাটি। যেমন এখানে দেখুন, আপনি কি কোনো প্রকল্পের মানে সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। পরিবারের প্রধান যদি কোনো প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে এখানে হ্যাঁতে টিক করতে হবে, যদি না পান তাহলে নাতে টিক করতে হবে। নাতে টিক করলে এখানে প্রকল্পের যে নাম বা আপনি কি এই প্রকল্প থেকে বিরত হতে চাইছেন বা নাম প্রত্যাহার করতে চাইছেন সেটা লেখার আর দরকার পড়বে না। এবার ধরুন আপনার পরিবারের প্রধান বৃদ্ধ ভাতা পায়, তো তিনি বৃদ্ধ ভাতাটা এখানে লিখে দিলেন, এবং তিনি তো এই টাকাটা কন্টিনিউ পেতে চান, তো সেই জায়গায় ফলে যদি প্রতিনিয়ত টাকাটা পেতে চান তাহলে এখানে কিন্তু টিক করবেন না, ঠিক আছে। টিক করলে আপনার নামটা এখান থেকে বাতিল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যাহার করতে চান, তাহলে যদি করতে চান তাহলে হ্যাঁতে টিক করা মানেই আপনারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেটা যদি আপনি টাকা পেতে চান তাহলে করবেন না। একইভাবে পরিবারের সদস্য 1 যদি কোনো রকম কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেটা লিখবেন। আর সেই প্রকল্পটা বন্ধ করতে চান তাহলে দেখুন এই যে আপনি কি প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, তাহলে আপনাকে হ্যাঁতে টিক করতে হবে। হ্যাঁতে টিক করলে কিন্তু আপনার প্রকল্পটা বাতিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এটা কিন্তু ভেবে চিন্তে ফিল আপ করবেন। নতুন ফর্মে অনেকের ক্ষেত্রে কিন্তু এই বক্সটা আসতে পারে, তো এটা নিয়ে চিন্তা করবেন না। এইবারে আমরা পরের পৃষ্ঠায় আবার চলে যাব। পরের পৃষ্ঠায় দেখুন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু করার নেই, শুধুমাত্র এই যে সম্মত এই জায়গায় টিক করবেন। যিনি পরিবারের প্রধান তিনি কিন্তু এই জায়গাটায় সই করে দেবেন, মানে স্বাক্ষর করে দেবেন, ব্যাস হয়ে গেল। বাকি এই জায়গায় দেখুন আপনাদেরকে বলছিলাম না পরিবারের বিষয়টা, এই যে দেখুন পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনি যদি একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, মানে একসঙ্গে যৌথ ফ্যামিলি রয়েছে, খাওয়া দাওয়া একসঙ্গে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যৌথ পরিবার সেটা মেনশন করতে পারেন। কিন্তু ধরুন আপনি মনে ভাবছেন যে আমরা তো আলাদা খাই, আমাদের পরিবার আলাদা, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে কিন্তু আলাদা করতে পারেন, সমস্যা নেই। অনেকেই আবার ভাবছেন যে রেশন কার্ডে যেহেতু ফ্যামিলি এক রয়েছে তো আমরা কি করব। দেখুন আপনি চাইলে রেশন কার্ডের যে ফ্যামিলি সেটাকে স্প্লিট করে নিতে পারেন, মানে আলাদা করে নিতে পারেন, পরিবার বিভাজন করে নিতে পারেন। তার জন্য অবশ্যই আপনার পরিবারের সর্বনিম্ন সদস্য 7 জন হতে হবে, তবেই হয়তো আপনারা করতে পারবেন, না হলে সমস্যা হতে পারে। তবে আপনাদেরকে জানাবো, আপনাদের পরিবারে এই মুহূর্তে ধরুন আপনারা আলাদা খাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে পরিবারের যিনি প্রধান রয়েছেন তাদেরকে আলাদা আলাদা দেখাতে পারেন। এবার দেখুন এখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এই জায়গাটা কিন্তু আপনার ফিল আপ করার কোনো কিছুর প্রয়োজন নেই। এই জায়গাটা ভালোভাবে দেখে নিন, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গা কি, আমি তো যিনি এখানে ভালোভাবে দেখুন, আমি পুত্র বা কন্যা মানে ওনার গার্জেনের নাম লিখবেন, গ্রাম শহর লিখবেন, পঞ্চায়েত বা ব্লক লিখবেন, পৌরসভা লিখবেন, জেলা লিখবেন, এগুলো লিখলেন। এবার দেখুন এখানে কি লেখা রয়েছে, এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, মানে যিনি যাচাই করছেন সরকারি আধিকারিক হয়তো তিনি কিন্তু এই যে তথ্যগুলো দেবেন, সেই জন্য আপনার এখানে পরিষ্কার লেখা রয়েছে যেহেতু যে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তো আপনার কিছু লেখার দরকার নেই। এই সমস্ত জায়গাগুলো যিনি ভেরিফিকেশন করছেন বা দেখছেন তিনি কিন্তু স্বাক্ষর করবেন বা সমস্ত কিছু দেবেন। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, মানে যদি আপনারটা বাদ দেওয়া হয় তাহলে কেন বাদ দেওয়া হবে বা কেন বাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। আর যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, 3000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি,
অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে ওই